প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন নাবিলা সৈয়দ। পর্ব 63। নাসির মঞ্জিলের পরিবেশ তখনও রমরমে। খুশির ঢল নেমেছে বাড়িতে যেন আজ। এত বছরের আমানিশা কেটে গিয়ে এক চিলতে খুশির জোয়ারে ভাসছে পুরো পরিবার। তাদের সেই খুশিতে ভাটা পড়ল না কোনোভাবেই, যেন তা আরও দ্বিগুণ হয়ে উঠল। রুমানা খাতুন পুরো পরিবার সহ এসেছেন। গত 5 বছরে অনেক কিছু বদলেছে। তুলি আর পলিরও বিয়ে হয়ে গিয়েছে। স্বামী সন্তান নিয়ে তারা এখন বাইরে সেটেলড, সুখে সাংসারিক জীবন কাটাচ্ছে। সবার মধ্যে আরশের জীবনটাই যেন বিশৃঙ্খলায় মোড়ানো ছিল। এখন আরশের জীবনটাও সুসজ্জিত, সুশৃঙ্খল হয়েও উঠলই হলো। অতিথি বলতে গেলে তেমন কেউই নেই। নুসরাতের নানা বাড়ির লোক আসেনি আজ, আগামীকাল আসবে। রুমানা খাতুন আসার পর আপ্যায়নে লেগে পড়লেন সবাই। দু হাতে নাস্তার আয়োজন করতে শুরু করলেন। নাজমিন বেগমের মুখের উপর থেকে হাসির দুতিই যেন সরছে না। ড্রয়িং রুমে লাগানো বড়সড় ফ্যামিলি ফটোটা সরিয়ে ফেলেছিল ইসরাত। নুসরাতের অ্যাক্সিডেন্টের পরে সেটা দেখলেই আরও বেশি তার কথা মনে পড়ত। তাই তা আবারও আহান এনে নিজ উদ্যোগে তার জায়গায় লাগিয়ে দিয়েছে। সফি খাতুন পা তুলে বসেছিলেন চেয়ারের উপর। খোশ গল্পে ব্যস্ত ছিলেন রুমানা খাতুনের সাথে। আগের গল্পগুলোই করছিলেন। এবার আরশ নুসরাতের কথা আসতেই সামান্য বিরক্তি প্রকাশ করলেন তিনি। বিতৃষ্ণায় মোড়ানো কণ্ঠে বললেন, সেই যেহেতু এক হবে, তাহলে এত নাটক সাজানোর দরকার কি ছিল? দুটো দুটো কি পছন্দ করে, ভালোবাসা আছে, তাহলে সেসব মানতে এত নারাজি কেন? যেন জাত কমে যাবে অল্প অনুভূতি প্রকাশ করে। বুঝলাম, আরস বেটা মানুষ, চাপা স্বভাবের। পুরুষ মানুষ হয়তো চাপা স্বভাবের। তারা তো এত সহজে ভালোবাসার কথা স্বীকার করে না। পুরুষ হলে একটা ব্যাপার স্যাপার আছে সেখানে। কিন্তু তুই তো মেয়ে মানুষ, সারা দিন পকর পকর করতেই থাকিস। তুই বলে দিলি তো হতো। এত চাপা স্বভাব অনুভূতির ব্যাপারে এদের ভাবতে আমার বিরক্তি লাগছে। মেয়ে মানুষ হবে খোলা বইয়ের মতো, জামাই মানুষের কাছে সঁপে দেবে, নিজেকে প্রকাশ করবে। তুই তা না করে ভাব দেখাস। দেখলি এবার কি হলো? দুটোর জীবন থেকেই 5টা বছর এমনিই গেল। লাভ হলো কিছু? যদি দুটো মিলমিশ করে থাকতো তাহলে এতদিনে 4-5টা বাচ্চা কাচ্চা হয়ে যেত। বাচ্চাগুলো টুকটুক করে বড় হয়ে যেত। কি বলেন আপনি এই বিষয়ে বেআইন? রুমানা খাতুন মাথা দোলালেন। সুফি খাতুন মুখে পান সুপারি ঢুকালেন। টেবিলে বসা নুসরাতের দিকে তাকালেন দুজনেই একসাথে, যে মাথা ফেলে শুয়ে আছে। রুমানা খাতুন বললেন, বিয়ের অনেক বছর হয়েছে, তাড়াতাড়ি এবার সুখবর দিও। নুসরাত চোখ তুলে তড়াক করে তাকালো। ভ্রু উপরে তুলে জিজ্ঞেস করলো, কিসের সুখবর? সুফি খাতুন হাত দিয়ে নুসরাতের বাহুতে থাপ্পড় বসালেন। মুখ পুরি, সুখবর বুঝিস না কি? না, বুঝি না। তুমি বলো কিসের সুখবর? রুমানা খাতুন বললেন, নাতির ঘরের পুতির। এটা আর এমন কি বিষয়, আগামীকালের ভেতর এনে দিব। সুফি খাতুন অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিভাবে? অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করে এনে দিব। রুমানা খাতুন বললেন, ওভাবে কে চাইছে? আমি আরসের ঔরসজাত সন্তান দেখতে চাচ্ছি। আর মোরা ভেঙে উঠে বসল নুসরাত। বসার ধরন খুব একটা ভালো না, গায়ে এখনো লেহেঙ্গা। দুপাট্টা কোথায় আছে বলা মুশকিল। চুলগুলো পাখির বাসার মতো মাথার মধ্যে ঝাঁক বেঁধেছে। গলার আওয়াজ নিচে নামিয়ে রুমানা খাতুনের উদ্দেশ্যে বলল, আমার কাছে চাইছেন কেন? আপনার বড় নাতির বউয়ের কাছে চান। বিয়ের তো কম দিন হলো না। আমার বাবা এখন এসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই। সুফি খাতুন খোঁচা মারলেন সূক্ষ্ম কণ্ঠে। ইন্টারেস্ট নাই বলতে বলতে দেখবি বছর ঘুরতে না ঘুরতে আরস একটা কোলে দিয়ে দিয়েছে। নুসরাত ভেঙচি কাটল, বলল, বললেই হলো? আমার অনুমতি ছাড়া একটা বাচ্চাও হবে না। রুমানা খাতুন বললেন, তা সময় হলে দেখা যাবে। সফি খাতুন নুসরাতের দিকে চাপলেন, মুখ চোখে দুষ্টুমি। নুসরাত সরে গেল দূরে। উনি আরো বেশি করে আগালেন, বললেন, শোন, বাসর নিয়ে কিছু কথা বলি তোকে। নুসরাত সরে গেল আরেকটু, বলল, শুনতে ইচ্ছুক নই। আরে শোন, এসব বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আগেভাগে পরামর্শ নিতে হয়। তোমার নাতিকে দাও গিয়ে। দূর, এসবও কেউ বলার আছে নাকি? আয়, তোকে শিখিয়ে পড়িয়ে দেই। নুসরাত সরতে চাইলে সফি খাতুন চেপে ধরলেন তাকে। রুমানা খাতুনকে বললেন, বেআইন, ওদিক থেকে চেপে এসে বসুন। একটু পরামর্শ দেওয়া জরুরি, এমন তিরিং বিরিং করা মেয়ে মানুষকে। রুমানা খাতুন ঘুরে এসে বসলেন নুসরাতের ওপাশে। পেছনে এসে দাঁড়ানো আমিরাকে খেয়ালই করলেন না কেউই, যে কান পেতে দাঁড়িয়ে আছে কথা শোনার আশায়। নুসরাত উঠতে চাইলেও চেপে ধরে দুজনে রাখলেন তাকে। ত্যক্ত মেয়েলি গলার স্বরটা ভাসল, আরে ভাই, কি বলবে আমাকে? আমি জানি ভাই, এরা কারা। একজন অ্যাডাল্ট মেয়েকে এসে বাসা সম্পর্কে জানাচ্ছে। সরুন। সুফি খাতুন সরলেনই না, উল্টো চেপে ধরে বিস্তারিত বলতে শুরু করলেন। নুসরাতের মুখ দেখে বোঝা গেল সে বিরক্তিতে ফেটে যাচ্ছে।
দীর্ঘ 10 মিনিট বাসর সম্পর্কে আলোচনার পর গলার আওয়াজ আরো নিচে ঝোঁকালেন সুফি খাতুন। আশেপাশে তাকিয়ে দেখলেন কেউ আছে কিনা, কিন্তু পিছু দেখতে ভুলে গেলেন। নুসরাত থামানোর প্রচেষ্টা চালালো অনেক, তবুও থামাতে পারল না দুই বাসর বিশেষজ্ঞদের। স্বামী স্ত্রীর অভ্যন্তরীণ বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের কথা বলতে লাগলেন অনায়াসে। নুসরাতের বমির উদ্রেক হলো, চোখ দুটো বুজে ছিছি করে উঠল। রুমানা খাতুন শেষে কিছু একটা বলতেই আর গলতকরণ করতে পারল না সে। পেট চেপে ধরে ওয়াক করে উঠল, ঠেলে সরিয়ে বের হতে যাবেই এর মাঝে দেখা গেল ডাইনিং স্পেসে থাকা বেসিনে হড়বড়িয়ে বমি করছে আমিরা। নুসরাতের নিজের অবস্থা শোচনীয়, চোখ দুটো লাল হয়ে আছে, বারবার পেট ঠেলে বমি চলে আসছে। সে নিজেও ছুটল উপরের দিকে। পেছনে বসা সুফি খাতুন আফসোসের সুরে বললেন, এদের কি হবে আমি বুঝতে পারছি না। স্বামী স্ত্রীর অন্তরঙ্গ বিষয়ের কথা শুনে এভাবে কেউ বমি করে ভাসায়? আশ্চর্য, আশ্চর্য। রোমানা খাতুন ঠোঁট টিপে হাসছিলেন। সুফি খাতুন বললেন, আশা ছেড়ে দিন, এত তাড়াতাড়ি আরশের ঔরসজাত সন্তান আসবে বলে মনে হচ্ছে না। রোমানা খাতুনও একই স্বরে বললেন সুফি খাতুনকে, আপনিও আশা ছেড়ে দিন, আপনারও আহানের ঔরসজাত সন্তান এত তাড়াতাড়ি আসছে না। অবস্থা ভালো না। ঘড়ির কাঁটায় 8:32। আমিরার তখন বমি করতে করতে অবস্থা নাজেহাল। রোহিণী বেগম বেসিনের সামনে দাঁড়িয়ে বমি করতে দেখে এগিয়ে গেলেন দৌড়ে। হাইপার হয়ে শুধালেন, আরে আরে কি হয়েছে, এই অবস্থা কেন তোর? আমিরা উত্তর দেওয়ার সময়টুকু পেল না, অনবরত বমি করেই চলল। চেয়ারে বসে আরাম করে পান সুপারি খাওয়া সুফি খাতুন বললেন, মনে হয় সুখবর আসতে চলেছে। সৌরভী কিচেন থেকে গলার আওয়াজ বাড়িয়ে উঠল, কার? আপনার? চেতে গেলেন বয়স্কা, বললেন, চাপ, আমার আসবে কেন? আমার কি এখনো সময় আছে? আমিরা টু শব্দটি করল না, মুখে পানের ছিটা দিল। রোহিণী বেগম তাকে সোফার উপর বসিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আমিরা, পেট খারাপ করেছে? আমিরা উত্তর দেয় না। সুফি খাতুনি বললেন, জামাই আদর সম্পর্কে বলছিলাম, বিস্তারিত শুনে এই মেয়ের এভাবে বমি করছে। সুফি খাতুন থামলেন। রোহিণী কিছু বলবেন, তাকে থামিয়ে দিয়ে পরপর আবারও বললেন, বয়স কত তোর? বিয়ে হয়ে বাচ্চা হওয়ার সময় এসে যাচ্ছে, এখন এসব বিষয় নিয়ে বমি করে ভাসাচ্ছিস? আমরা তো এমন করলাম না কখনো। ঝর্ণা বেগম শাড়ির আঁচলে হাত মুছে এগিয়ে আসলেন, বললেন, ফুপ্পি, সবার মস্তিষ্ক তো একরকম হয় না। আমি আপনি বিষয়টা যত সহজে মেনে নিয়েছি, ততটা সহজে অন্য কেউ মেনে নিবে এমন ধারণা রাখা ভুল। সবার গ্রোথ তো আর সমান হয় না। ঝর্ণা বেগমের কথা বলার মাঝেই চোখ মুখ উল্টে বমি করে ভাসিয়ে দিল আমিরা ড্রয়িং রুম। উপর থেকে ভেসে এলো নুসরাতের ওয়াক ওয়াক শব্দ। ঝর্ণা বেগম রোহিণীকে পরিষ্কার হওয়ার কথা বলে আমিরাকে নিয়ে ছুটলেন সৈয়দ বাড়িতে। গা ছেড়ে দিয়েছে মেয়েটা। বাড়ির সদর দরজা ঠা করে খোলা, বাড়িতে কারোর নড়াচড়ার শব্দ পাওয়া যাচ্ছে, তাই সদর দরজা খোলা নিয়ে মাথা ঘামালেন না। আমিরাকে তার রুমে পৌঁছে দিয়ে বললেন, ফ্রেশ হয়ে আসো, যাও, আমি নিচে আছি। ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দাও, দেখবে মন ফ্রেশ হয়ে গেছে, উল্টাপাল্টা চিন্তা বের হয়ে গেছে। আমিরা কথা শুনল। ঝর্ণা বেগম তোয়ালে এনে দিলেন। বাথরুমে দরজা ভেজানো ছিল, ভেতরে ঢুকেই দরজার ছিটকিনি লাগিয়ে দিল আমিরা। কাপড় রেখে যেই ঘুরল, দেখল চোখ বুজে বাথটাবে আহান শুয়ে আছে, শীষ বাজাচ্ছে নিজ মনে। খেয়াল নেই আমিরা দাঁড়িয়ে। রোমানা খাতুনের ফিসফিস করে বলা কথাটা আবারও বেজে উঠল তার কানের কাছে। গম্ভীর কণ্ঠস্বরটা কানে প্রতিধ্বনিত হচ্ছে, স্বামী যখন ধীরে ধীরে সান্নিধ্যে এগিয়ে আসবে, তখন তোমাকেও। আমিরা তড়াক করে চোখ মেলে তাকালো, গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল। আহান যখন দেখলো তার দিকে তাকিয়ে ভূতের মতো ভয় পাচ্ছে আমিরা, সে নিজেও চোখ কুঁচকে তাকালো। বাথটাব থেকে উঠে এক পা বাড়াতে যাবে, আমিরা নিষেধ করলো, আগাবেন না। আহান কানে তুলল না। বাথটাব থেকে উঠে দুপা আগালো ধুপধাপ করে। এর মধ্যেই ধরাম করে শব্দ হলো। অবাক হওয়ার সময় পেল না আহান। সেন্সলেস হয়ে বটল গ্রিন কালার টাইলসের মেঝেতে পড়ে গিয়েছে আমিরা। হাত পা কাঁপছে তার থরথর করে, ভয়ে মুখটা ফ্যাকাশে হয়ে উঠেছে। আহান কপাল কুঁচকে ছোটখাটো অবচেতন দেহটা কোলে তুলে নিল। মেঝে ভিজে থাকায় কাপড় ভিজে গেছে। কিছুক্ষণ বিরক্তি নিয়ে তাকিয়ে থেকে তাকে নিয়ে শুইয়ে দিল বিছানায়। ওড়না বাথরুমের মেঝেতে গড়াগড়ি খেলো, সাথে আমিরার গায়ের বাকি কাপড়গুলো গলাগড়ি খেলো বাথরুমের মেঝেতে। নুসরাত লেহেঙ্গা খুলে ফেলে রেখেছে বিছানার উপর। সারা গায়ে তার ব্যথা হয়ে গেছে, লাল লাল স্ক্র্যাচ পড়ে গেছে স্কিনে। হিটার অন করে বিছানায় গা এলিয়ে দিতেই নাসির সাহেবকে দেখা গেল দরজার সামনে। বাবাকে দেখতেই নুসরাত উঠে বসলো। হুইল চেয়ার ঠেলে ভেতরে আসলেন তিনি, বললেন, শরীর খারাপ লাগলে শুয়ে থাকো, কম ধকল যায়নি তো? নুসরাত তবুও উঠে বসল, শুনল না। নাসির সাহেব বেডের পাশে এসে দাঁড়ালেন, ঠোঁটে হাসি।
নুসরাতের শীর্ণ হাত দুটো মুঠোয় পুরে হাসলেন। বিগলিত সেই হাসি দেখে নুসরাত নিজেও হাসল। নাসির সাহেব বললেন, তুমি খুশি তো নুসরাত? নুসরাত উত্তর দিল না, তাকিয়ে রইল বাবার দিকে। নাসির সাহেব বললেন আবারও, আমার এখনো বিশ্বাস হয় না তুমি এটা। তুমি বেঁচে আছো ভাবলেই আমার শ্বাস বন্ধ হয়ে আসে খুশিতে। কেন যেন মনে হয় এটা স্বপ্ন, ঘুম ভাঙলেই সব শেষ হয়ে যাবে। কিন্তু এগুলো আমার স্বপ্ন নয়, বাস্তব। বিশ্বাস করাই কঠিন। নাসির সাহেব মুচকি হাসি দিলেন মাথা ঝুঁকিয়ে। বললেন, আমি তো জানতাম আমার ইসরাত চাপা স্বভাবের, সে নিজের অনুভূতি স্বীকার করতে লজ্জা পায়। কিন্তু আমার নুসরাত তো এমন না, সে তো অনায়াসে যা ইচ্ছে তাই বলে দিতে পারে। তাহলে তুমি এত চাপা স্বভাবের হলে কিভাবে? নিজের মনের ভেতর কেন কথা চেপে রাখলে? নুসরাত উত্তর দিল না, শুধু হাসল। নাসির সাহেব নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরলেন শীর্ণ হাতজোড়া। কথা দাও, আর কখনো কথা ভেতরে চেপে রাখবে না। নুসরাত এক হাত রাখল নাসির সাহেবের হাতের উপর। ইসরাত এগিয়ে আসতে আসতে টিটকারি মারল। বাহ, আমাকে ছাড়া এখানে বাবা মেয়ের আবেগপূর্ণ কথাবার্তা হচ্ছে? আমাকে ভুলে গিয়েছেন আব্বু? নাসির সাহেব ইসরাতের কথায় শব্দ করে হাসলেন। বললেন, তোমার কথা আমি ভুলে যাব কিভাবে বলো? তোমার জন্যই প্রথমবার আমি বাবা হওয়ার অনুভূতি জানতে পেরেছি। তুমি তো আমার মতো একজন বাবার কাছে বিগ অ্যাচিভমেন্ট। তুমি ছাড়া আমি কেউ নই ইসরাত। ইসরাত এসে বসলো বিছানায়। নাসির সাহেব বললেন, আমি চাইতাম তোমরা ভালো মানুষ হয়ে গড়ে ওঠো। ছোটবেলায় তোমাদের কি বলতাম আমি? ইসরাত নুসরাত একই সাথে বলে উঠল, ভদ্র মহিলা হয়ে ওঠো, ভদ্র মহিলাদের মতো আচরণ করো। নাসির সাহেব বললেন, কেন বলতাম এই কথা আমি জানি না, তবুও চাইতাম তোমরা ভদ্রমহিলা হয়ে ওঠো। ইসরাত ভদ্রমহিলা হয়ে উঠলেও নুসরাত হয়তো হয়ে ওঠেনি। আমি মেনে নিয়েছি, এটাই হয়তো তোমার বিশেষত্ব। সবাই ভদ্রমহিলা হয়ে উঠলে তো আর হবে না, কাউকে দস্যিপনা করতে হবে। সেই দস্যি মেয়েটা হয়ে গড়ে উঠেছ তুমি। তোমাকে নিয়ে হাজারো বিষাদ সবার মনে থাকলেও আমার কিছু যায় আসে না। হাজার খারাপ হলেই তুমি আমার মেয়ে, তুমি আমার সন্তান, আমার জীবনের অমূল্য সম্পদ। আমি যখন তোমার ছবি টিভির স্ক্রিনে ভেসে উঠতে দেখি একজন সফল ব্যবসায়ী হিসেবে, আমার বুক গর্বে ফুলে ওঠে। তুমি সবার কাছে খারাপ হলে তোমার বাবার কাছে খারাপ না। তুমি সেরা, তুমি সবার সেরা। কখনো তুমি কষ্ট পেও না। আমি চাই দুনিয়ার সব সুখ তুমি আর ইসরাত পাও। তোমরা দুজন আমার হৃদয়ের এক অংশ জুড়ে আছো। তোমাদের কিছু হলে আমি ভেঙে চুরে চুরমার হয়ে যাব। কখনো কষ্ট পেলে ভুল কাজ করবে না, কোনো খারাপ কাজ করবে না নিজের সাথে। নিজেকে আঘাত করবে না। কষ্ট পেলে বাবার কাছে চলে আসবে। কেউ ভালো না বাসলেও জানবে বাবা তোমাদেরকে খুব ভালোবাসে। তোমরা না থাকলে বাবার জীবনটা রঙহীন। বাবা তোমাদের ভালোবাসে। তোমাদের ছাড়া তার এই পৃথিবীটা পানসে। সে তোমাদের ছাড়া এক মুহূর্তও শ্বাস নিতে পারে না। তোমরা ছাড়া আমার কেউ নেই, বুঝেছ? কেউ নেই। নুসরাতের হাতটা আরো শক্ত করে মুঠিতে চেপে ধরলেন। বললেন, তুমি তুমি আর কখনো নিজ থেকে বিপদকে আমন্ত্রণ জানাবে না, যাই হয়ে যাক না কেন। একবার ভাগ্যের জোরে বেঁচে ফিরেছ, তাই বলে আরেকবার আল্লাহ তোমাকে সেই সুযোগ দিবে তার নিশ্চয়তা কি? যেখানে নিজের নিঃশ্বাসের বিশ্বাস নেই, সেখানে ভাগ্যের কি বিশ্বাস? ভুলেও তুমি কোনো পদক্ষেপ নেবে না, যেচে পড়ে বিপদে ঝাঁপ দেবে না। শুনেছ বাবার কথা? না শুনলে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তোমরা ছাড়া বাবার কেউ নেই। আমার সব তোমরা দুই বোন। তোমাদের মুখ চেয়ে আমি বেঁচে আছি। তোমাদের কিছু হলে আমার কি হবে? হেলাল সাহেব, সোহেব সাহেব, সোহেদ সাহেব নামাজ শেষ করে নাসির মঞ্জিলে প্রবেশ করতেই ঝড়ের গতিতে কেউ একজন এসে জড়িয়ে ধরল তার গা। অবাক হওয়ার সময় পেলেন না ভদ্রলোক। দু পা পিছিয়ে গেলেন, চোখ মুখে বিভ্রান্তির ছাপ। এত বছর পর ছেলে নিজ থেকে এসে জড়িয়ে ধরায় মস্তিষ্ক অসাড়ে কিছুটা। সোহেব সাহেব হেসে ফেললেন, ঠাট্টা করলেন, বউ পাওয়ার খুশিতে আজমল আলীর ছোট নাতি কি পাগল হয়ে গেছেন? আরও একবার পাগলাগারদ থেকে ঘুরে আসতে চান? আরশের কাছ থেকে উত্তর আসলো স্বাভাবিকের তুলনায় একটু দেরিতে। বাবাকে জড়িয়ে ধরে রেখেই বলল, দ্বিতীয়বার পাগলাগারোতে যেতে সমস্যা নেই, যদি নুসরাত নাসির আমার সাথে যায়। শহীদ সাহেব পিঠ চাপড়ে দিলেন। হেলাল সাহেব তখনও শকে। এত বড় ঝটকা মেনে নিতে পারছেন না তিনি। উনাকে আর একটা ঝটকা হয়তো নুসরাতই দিল। আরও সরে দাঁড়াতেই নুসরাত এসে জড়িয়ে ধরল। দ্বিতীয়বারের মতো ঝটকা খেয়ে শক্ত হয়ে গেলেন তিনি। নুসরাত শুধালো, বড় বাবা, আপনাকে একটা চুমু খেতে পারি?
ভদ্রলোক নিজের থেকে উচ্চতায় খাটো মেয়েটার দিকে তাকালেন, চোখ দুটোতে বিস্ময়। তাকে চূড়ান্ত থেকে চূড়ান্ত পর্যায়ে বিস্ময়ে পৌঁছে দিয়ে নুসরাত অনুমতির তোয়াক্কা না করেই ক্লিন শেভ করে রাখা গালে চুমু বসালো, শব্দ করে দুটো। হেলাল সাহেবের থেকে দূরে সরে আসতে আসতে প্রশ্ন করলো, কি স্কিনে অ্যাপ্লাই করেন? এত ভালো স্কিন! খ্যাক করে উঠলেন তিনি। কি ব্যবহার করব? কিছুই করি না। শহীদ সাহেব বললেন, আরশের বিয়ে উপলক্ষে আজ সকালে আমি নিভিয়া লাগাতে দেখেছি ডোলে ডোলে। হেলাল সাহেব চোখ পাকিয়ে তাকালেন, বললেন, হ্যাঁ, বললেই হলো লাগিয়েছি। তুই চোখে দেখিস ঠিকমতো? আমার স্কিন এমনিতেই ভালো, কিছু লাগাতে হয় না। হেলাল সাহেব কথা শেষ করতেই লিপি বেগম এসে হাজির হলেন। তারা দিলেন সবাইকে, খাবার খেতে বসো, অনেক রাত হয়েছে। হেলাল সাহেব ভাবলেন নুসরাত এই দৌড় দেবে খাবার টেবিলের দিকে, হামলে পড়বে খাবারের উপর। কিন্তু তাকে অবাক করে দিয়ে সে দৌড়ালো না, তার মতো হেঁটে গেল ডাইনিংয়ের দিকে। নাসির সাহেব হুইল চেয়ার নিয়ে এসে দাঁড়িয়েছিলেন, পেছনে ইসরাত দাঁড়ানো। নাসির সাহেবের চোখে চোখাচোখি হতেই অপরাধ বোধে চোখ সরিয়ে নিলেন ভদ্রলোক। শহীদ সাহেব হেলাল সাহেবের পাশ ঘেঁষে যেতে যেতে বললেন, অনেক বছর তো হলো রাগ অভিমানে, এবার এসব শেষ করুন। রাগ অভিমান ভালো কিছু বয়ে আনে না, সম্পর্ক শেষ করে দেয় গুঁড়ো থেকে। আপনি নিজেও জানেন মেজ ভাইয়ের দোষ কখনো ছিল না। আব্বা যদি এই বিয়ে না পড়াতেন তাহলে উনি তো বলতেনই না, কখনো আবদারও রাখতেন না। আব্বা বিয়ে পড়ালেন, আপনি ভাইকে বের করলেন বাড়ি থেকে। ভাই চলেও গেলেন, আজ পর্যন্ত ও বাড়িতে পা রাখেননি। আম্মা মারা গেলেন, তবুও উনি গেলেন না। আপনি না হয় এবার এগুলো মিটমাট করুন। বাচ্চাগুলো বড় হয়েছে, তাদের এখন সংসার হবে, কিছুদিন পর জাইন আরসের ঘরে সন্তান হবে, আপনাদের দুজনের নাতি নাতনি আসবে। তারা এসে দেখবে কি নানা দাদা কথা বলে না একে অপরের সাথে? আর কতদিন এসব? এভাবে জীবন চলে না কখনো বড় ভাই। রাগ গুসা রাখুন, এসব আর কতদিন চেপে রাখবেন? হেলাল সাহেব শহীদ সাহেবের কথার উত্তর দিলেন না, এক পা দুপা করে আগালেন নাসির সাহেবের দিকে। নাসির সাহেব এতক্ষণ তাকিয়েছিলেন, এবার চোখ সরিয়ে নিলেন। হেলাল সাহেব দাঁড়ালেন তার সামনে, চোকাচোকি হলো দুজনের। টু শব্দটি বের হলো না দুজনের মুখ দিয়ে। অনেকক্ষণ চেয়ে রইলেন। ঘড়ির কাঁটা সেকেন্ডের কাঁটা থেকে মিনিটের কাঁটায় গিয়ে ঠেকল। তখনও দু ভাই তাকিয়ে। বহু বছরের রাগ অভিমান অভিযোগগুলো গলে পানি হতে সময় লাগলো। ইসরাত নাসির সাহেবের হাত চেপে ধরতেই তিনি উঠে দাঁড়ালেন, তার গায়ে ভর দিয়ে। হেলাল সাহেব দু হাত মেলে ধরতেই অনেক বছর পর দু ভাই গলা মিলালেন, বুকে জড়িয়ে ধরলেন একে অপরকে। ভাইদের মিলন মেলা সবাই দেখল নির্বিশেষ চোখে। বাড়ির মহিলাদের চোখে পানিও দেখা গেল। ইসরাত তখনও বাবাকে ধরে রেখেছে, ঠায় দাঁড়িয়ে রয়েছে লাঠি হয়ে। জাইনকেও দেখা গেল তাদের পাশে দাঁড়ানো। নুসরাত টেবিলের উপর এক ঠ্যাং তুলে বসে আবারও তা নামিয়ে বসল। আগের স্বভাব এখনো পাল্টায়নি, সময় লাগছে অনেক কিছু বদলাতে। গরুর গোস্ত এক টুকরো মুখে ঢুকিয়ে চিবোলো আরাম করে, তারপর আরেক টুকরো। দুজনের জড়িয়ে ধরে দুঃখবিলাস চলল অনেকক্ষণ। নুসরাত এত ইমোশনাল দৃশ্যপট মেনে নিতে না পারায় চোখ সরালো, সরিয়ে প্লেটে নিজের জন্যই নিজের খাবার বাড়তে লাগলো। এর মধ্যে একে একে এসে বসতে দেখা গেল বাড়ির সবাইকে। হেলাল সাহেব এক পাশে, নাসির সাহেব অন্য পাশে, ইসরাত। ইসরাতের পাশেই জাইন বসেছে। নুসরাত নিজের মতো এক কোনায় বসা, সে কারোর দিকে ধ্যান দিল না। খাবার খাওয়ার সময় কারো কেন্দ্রবিন্দু হতে চায় না সে। তার ডান পাশে চেয়ার টেনে বসলো আরশ, বা পাশে ইরহাম। আহান আর আমিরাকে খাবার টেবিলের আশেপাশে দেখা গেল না কোথাও। রোমানা খাতুন বসলেন হেলাল সাহেবের মুখোমুখি চেয়ারে। খাবার বেড়ে দিলেন আজ হেলাল সাহেব, সবাইকে উদ্দেশ্য করে বললেন, ঝর্ণা, নাজমিন, রোহিণী, লিপি, তোমরাও বসে যাও। সবসময় ফাঁকা থাকা ডাইনিং টেবিল ভরপুর হয়ে উঠল। চেয়ার কম পড়ায় অনেকে বসলেন সোফার উপর। সুফি খাতুন আরশকে ডিঙিয়ে নুসরাতের দিকে গেলেন, জিজ্ঞেস করলেন, কি বলেছি মনে আছে? নুসরাত দাঁতে দাঁত চেপে বুক অন্যদিকে ফিরিয়ে নিল। আরশ নুসরাতের হাত থেকে চামচ নিয়ে প্লেটে ভাত বেড়ে দিল প্রথমেই, জিজ্ঞেস করল, আর দিব? নুসরাত মানা করলো, আর নেবে না। গরুর গোস্তের বাতিটা টেবিল থেকে টেনে আনলো সে। নুসরাতের প্লেটে গোস্ত তুলে দিতেই সুফি খাতুন বললেন, একদিনেই দেখি বউয়ের গোলাম হয়ে গেলি। আরশ ভ্রু উঁচিয়ে বলল, গোলাম? শুধু গোলাম দাদি? তাহলে তুই বউয়ের পালতু কুত্তা হয়ে যেতে চাস? হলে সমস্যা কোথায়? বিয়ে হতেই মাথায় চড়াচ্ছিস ডুগডুগিটাকে, মাথায় তবলা বাজাবে। বাজালে সমস্যা কোথায়? বাজাক না, আমার মাথায় তো বাজাবে। সুফি খাতুন কিছু একটা বিড়বিড় করে মুখ ফিরিয়ে নিলেন। আরশ আলগোছে মাংস এক পিস নিয়ে নিজের মুখে ঢোকালো। নুসরাতের উদ্দেশ্যে বলল, স্পাইস বেশি, আর দিব? খেতে পারবি? সমস্যা নেই, দিন। শিওর তো খেতে পারবি?
নুসরাত নাক মুখ চূড়ায় তুলল। আরশের আশিক টাইপ কাণ্ড মেনে নিতে তার কষ্ট হলো। মাথা ঘোরাতে শুরু করলো, তবুও নিজেকে সামলে বলল, হ্যাঁ, খেতে পারবো, আপনি দিন। হেলাল সাহেব বললেন, শাহেদের মেয়েটার বিয়ে দিয়ে দিতে চাচ্ছে শাহেদ। ভালো কোনো ছেলের সন্ধান থাকলে দিস তো নাসির। হেলাল সাহেবের কথায় জড়তা নিয়ে তাকালেন নাসির সাহেব। দীর্ঘদিনের দূরত্বে দুজনের মধ্যে জড়তা এসে গিয়েছে। সময় নিয়ে বললেন, ঠিক আছে। সোহেব সাহেব আগ বাড়িয়েই বললেন, সৌরভীর ভাই তো আছে আমাদের সোসাইটির, দেখতে পারেন। ছেলেটা ভদ্র, সভ্য, বিভিন্ন অর্গানাইজেশনের হয়ে ইভেন্ট হোস্টের কাজ করে, বেতনও ভালো, কোয়ালিফাইড একটা ছেলে। আপনি চাইলে কথা বলতেই পারেন নিজাম চাচার সাথে। কথা শেষে সোহেব সাহেব সরাসরি সৌরভীর দিকে তাকালেন। সে মাথা ঝুঁকিয়ে খাচ্ছিল। কি বলো তুমি মা, তোমার কোনো সমস্যা আছে এ বিষয়ে? সৌরভী মাথা তুলে তাকালো তড়িঘড়ি করে। সুফি খাতুন ফোরন কেটে পড়লেন, ও ছোট মানুষ, কি বুঝবে এসব বিষয়ে? শহীদ সাহেব বললেন, ফুপ্পি, ওর অনুমতি নেওয়া জরুরি, যেহেতু ওর ভাইয়ের বিষয়ে কথা বলা হচ্ছে। ছোট মানুষ বড় মানুষ বলতেই কিছু নেই। নুসরাত, ইসরাত, আহান, মম, ইরহামের যেমন সব বিষয়ে অনুমতি নেওয়া হয়, তেমনি ওর অনুমতি নেওয়াটা জরুরি। বাড়ির বউ হিসেবে ওর মতামত নেওয়া আরও বেশি জরুরি। সৌরভী অপ্রত্যাশিত প্রশ্নে সামান্য ভরকেছে, তাই তুতলিয়েই বলল, আমার কোনো সমস্যা নেই, আপনারা যা ভালো বুঝেন। এবার রোহিণী বেগম কথা তুললেন, বললেন, ভাবি বলছিলেন মমর কথা। লিপি বেগম জিজ্ঞেস করলেন, কোন ভাবি? খোলাসা করতে এবার ভদ্রমহিলা বললেন একে একে সব কথা। ওনার নাকি মমকে মাহাদের জন্য ভীষণ পছন্দ। এখন ছেলে মেয়ে রাজি থাকলে কথা আগানোর কথা ভাবছেন। মমরও তো অনেক বয়স হয়েছে, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। মাহাদিও চোখের সামনে বড় হয়েছে। ওদের বিয়ে দিয়ে দিলে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। মম কিছু বলতে যাবে, ঝর্ণা বেগম চোখ পাকিয়ে থামিয়ে দিলেন। হেলাল সাহেব বললেন, আগেরবারও আমি এই বিষয়ে কথা বলেছিলাম, মম রাজি হয়নি। এবার রাজি হবে তো? ওরা রাজি না হলে তো আবার জোর করে বিয়ে দেওয়া যাবে না, মতের বিরুদ্ধে। ঝর্ণা বেগম ঝটপটি বললেন, ওরা যে হবে না কেন? আপনারা তো ওর ভালোর জন্য সিদ্ধান্ত নেবেন। আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই ও মেনে নেবে। হেলাল সাহেব মমর দিকে তাকাতেই সে অসহায় চোখ দুটো লুকিয়ে ফেলল। অনুমতি নেওয়ার ভঙ্গিতে হেলাল সাহেব শুধালেন, আমি কথা আগাবো মম? মম না করার জন্য তৎপর থাকলেও চেপে গেল। এর আগে মগজ ধোলাই করেছেন দুই যা মিলে তার। ছোটবেলার আত্মকাহিনী শুনিয়েছেন, কিভাবে পেলে পুষে তাকে বড় করেছেন। এখন বড় হয়ে তাদের কথা না শুনলে তো সে প্রমাণ করেই দিবে ভাগনা কুটুম হারাম হয়। সেই ইমোশনাল ব্ল্যাকমেইলে নরম হৃদয়ের মম মাথা তোলালো উপর নিচ, বলল, আপনারা যা ভালো বুঝে সিদ্ধান্ত নেবেন তাই আমি মেনে নিব, আমার কোনো দ্বিমত নেই। শহীদ সাহেব শুধালেন, কোনো পছন্দ আছে? মম দুপাশে মাথা দোলালো। সবাই হাসি হাসি মুখ করে সরিয়ে নিল তার থেকে দৃষ্টি। তারপর আলোচনায় ব্যস্ত হলো কিভাবে কথা পারবে শাহেদ খানের কাছে বিষয়টা নিয়ে। ড্রয়িং রুমে থাকা ঘড়ির শব্দটা জানিয়ে দিল প্রায় 1টা বেজে গিয়েছে। একে একে সবাই এবার ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করলো। নুসরাত চেরি ফল খাচ্ছিল। সোহেব সাহেব আকস্মিক তার হাতের মুঠোয় ক্যাশ কিছু টাকা ধরিয়ে দিলেন। চোখ তুলে তাকাতেই বললেন, ক্যাশ নেই আর, এইগুলো ছিল। হঠাৎই তো সব হলো। নুসরাত হাতের টাকাগুলো গুনে দেখল, 15,000 টাকা। খুচরো আরো কিছু পয়সা আছে, সেগুলো হিসাব শেষে নিজের পকেটে পুরে রাখলো। হেলাল সাহেবকে জড়তা নিয়ে একবার নুসরাতের দিকে তাকাতে দেখা গেল, আবার চোখ ফিরিয়ে নিলেন তিনি। তারপর এগিয়ে গেলেন সময় নিয়ে হেঁটে। কার্ড এগিয়ে দিলেন তার দিকে। ব্রু উঁচিয়ে নুসরাত তাকাতেই বললেন, সালামি তোর। কত টাকা আছে? কার্ড হাতে নিতে নিতে শুধালো নুসরাত। হেলাল সাহেব বললেন, নিজেই চেক করে নিস। বলা শেষে নিজেও চলে গেলেন। রোহিণী বেগম আর ঝর্ণা বেগম তাড়া দিলেন সবাইকে ঘুমাতে যাওয়ার জন্য। সৌরভীর উদ্দেশ্যে বললেন, সৌরভী যাও, ওকে রুমে দিয়ে আসো। সৌরভী এগিয়ে এসে নুসরাতের হাত ধরতেই সে মানা করলো। হাত ছাড়িয়ে নিল আলগোছে মেয়েটার হাত থেকে, বলল, সমস্যা নেই, আমি পারবো। সুফি খাতুন এগিয়ে আসলেন, কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন, যা বলেছে মনে আছে? ওই যে, ওই বিষয়টা নিয়ে কিন্তু গুরুত্ব সহকারে। চোখের ইশারায় কিছু একটা বোঝালেন। নুসরাত কপাল কুঁচকে তাকালো, বলল, তুমি বাসর নিয়ে পড়েছো কেন এভাবে? নির্লিপ্ত কণ্ঠস্বর বয়স্কার, তোরা তো আর প্রথম পদক্ষেপ উঠাবি না, আমাকেই তো অভিজ্ঞ হিসেবে তোদের পথ দেখাতে হবে। সুফি খাতুন আরো কিছু বলছিলেন। নুসরাত তার কথা কানেই তুলল না, ধুমধাপ পা ফেলে দৌড়ালো। দৌড়ে গিয়ে রুমে ঢুকতেই দেখলো একপাশে আরস দাঁড়িয়ে, অন্য পাশে রোহিণী বেগম দাঁড়িয়ে আছেন মূর্তির মতো। আরসের সাথে চোকাচোকি হতেই চোখ দূরে সরিয়ে নিল সে। কয়েক সেকেন্ড কাটল। রোহিণী বেগম বললেন, ঘোমটা দিয়ে বসো নুসরাত আম্মা, আরস আব্বা এসে ঘোমটা উঠাবে। নুসরাত ত্যক্ত শ্বাস ফেলল, নাক মুখ কুচকালো। কপালের পুড়ে যাওয়া অংশ এতে যেন আরেকটু গভীরভাবে দেখা গেল। তার চোখ মুখ কুচকানো ঠেকল না।
ভদ্রমহিলার নিকট টেনে নিয়ে গিয়ে রোহিণী বেগম বসিয়ে দিলেন বিছানার উপর। লম্বা দোপাট্টা দিয়ে মুখের উপর ঘোমটা দিয়ে দিলেন। রুম থেকে বের হয়ে যেতে যেতে বললেন, আরো সাব্বা, ঘোমটা তুলে ফেলুন তাড়াতাড়ি। বউয়ের চাঁদ মুখ দেখুন। দরজা আটকে দিতে গিয়ে দেখলো সৌরভী ইরহাম দাঁড়িয়ে। দুজনের দিকে ব্রু উজাতেই ইরহাম বলল, কিছু বকশিস দিন ভাও, এত কষ্ট করলাম আপনার বিয়ে নিয়ে। আরশ দরজা টেনে লাগাতে লাগাতে বলল, আগামীকাল দিব। ইরহাম মেনে নিল। সৌরভীকে বগল দাবা করে নিয়ে চলে গেল নিজেদের রুমে। দরজা আটকে এসে আরশ গায়ের পাঞ্জাবিটা খুলে রাখলো কাউচের উপর। গায়ে রইল শুধু ট্রাউজার আর স্যান্ডো গেঞ্জি। ধীর পায়ে নুসরাতের দিকে এগিয়ে গিয়ে বসলো। নুসরাত তখনই বলল, আরশ ভাই, ঘুমটা তাড়াতাড়ি উঠান। এত সময় নিচ্ছেন কেন আপনি? স্লো মোশনে আসছেন নাকি? আরশ নুসরাতের ঘুমটা উঠালো। মুখোমুখি বসা থাকায় চোখাচোখিও হলো সেকেন্ড কয়েকের জন্য। নুসরাত ফট করে চোখ দূরে সরিয়ে নিল। আরশ নুসরাতের দিকে ঝুঁকে আসলো। দু হাত রাখলো নুসরাতের দুপাশে। নিজের হাতের মধ্যে মেয়েলি দেহটা আবদ্ধ রেখে কানের লতির দিকে ঝুঁকে গিয়ে ঠোঁট রাখলো সে। বিড়বিড় করে বলে উঠল, আমার বিশ্বাসই হচ্ছে না তুই এখন আমার। নুসরাত নাসির এখন আমার। আমি নিজেকে কিভাবে কথা বিশ্বাস করাবো? তুই বল নুসরাত। নুসরাত সামান্য মাথা পিছনে সরিয়ে নিয়ে আরুষের দিকে অদ্ভুতভাবে তাকালো। আরুষ তখনও প্রশ্নের উত্তর পাওয়ার আশায় নুসরাতের দিকে তাকিয়ে। নুসরাত কি বলবে খুঁজে পেল না। সে বিশ্বাস করতে পারছে না। তাহলে নুসরাত বিশ্বাস করাবে কিভাবে? তার মুখ গম্ভীর করে ভাবনার মাঝে আরুষ নিজের ঠোঁট চেপে ধরল তার নাকে। এক হাতে চেপে ধরল ঘাড়। হাতের আঙ্গুলগুলো অনায়াসে স্পর্শ করল নুসরাত নাসিরের চুল। আরুষকে চোখ বন্ধ করে তখনও বিড়বিড় করতে শোনা গেল, আমার বিশ্বাস হচ্ছে না, এটা তুই। যেন কোনো স্বপ্ন। ঘুম ভাঙলেই সব শেষ হয়ে যাবে। এতটা শান্তি লাগছে কেন আমার? বল। আরশ থামলো সেকেন্ড কয়েকের জন্য। তারপর ডাকলো, নুসরাত। নুসরাত আরশের কপালের চুল ছাড়া কিছুই দেখল না। আরশকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করতে শোনা গেল, আমার কথা মনে হয়েছে তোর কখনো? না। আমার জন্য কেঁদেছিস কখনো? না। কাঁদিসনি? না। আরশ চোখ খুলে নুসরাতের দিকে তাকিয়ে হু হু করে হেসে উঠল। মেয়েটার নাক থেকে ঠোঁট সরিয়ে বিড়বিড়ি উঠল, মিথ্যুক। পূর্ব। নাহিয়ান চোখ তুলে তাকালো। দৃশ্যপটে দেখা গেল রেস্টুরেন্টের ভেতর। আভিজাত্যে মোড়ানো। ডাক অনুসরণ করে সামনে তাকাতেই নুসরাতের দেখা মিলল। কারাগারের সেই শ্যাওলা পড়া দেয়াল আর নেই, শিক নেই। আছে শুধু ট্রান্সপারেন্ট গ্লাস। রাস্তার বাইরে চলাচলকৃত গাড়িগুলো দেখা যাচ্ছে। মাঝে মাঝে শব্দ ভেসে আসছে রিকশা ক্রিং ক্রিং করে। ঠাট্টা করল নাহিয়ান, আজ নামের বিকৃতি ঘটালেন না যে। গায়ের কালো রঙের কোটটা খুলল নুসরাত। চেয়ার টেনে বসার আগেই নাহিয়ান উঠে তা বের করে দিল। নুসরাত টু শব্দটি করল না। ইন করে রাখা শার্টের একটা বোতাম খুলে ফেলল। এসির ঠান্ডা বাতাসে নিমিষে ঠান্ডা হয়ে আসলো শরীর। টেবিলের উপর রাখা পানি এক নিঃশ্বাসে খেয়ে তা আবার রেখে দিল। শার্টের হাতা গুটিয়ে শুধালো, আবার কেন দেখা করার কথা বলে পাঠিয়েছেন? সময় নিন, একটু শ্বাস ফেলুন, তারপর বলছি। নুসরাত চোখের চশমা খুলে রাখলো টেবিলের উপর। টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল, সময় নেই পূর্ব, অনেক কাজ ফেলে রেখে এসেছি। কাজ পরেও করা যাবে, এত হাইপার হচ্ছেন কেন? মেইন টপিকে আসুন পূর্ব, এত সময় নিচ্ছেন কেন? পুরুষালী পুরু ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিত হাসল নাহিয়ান। বলল, আপনি জানেন আমি কেন আপনাকে আবার ডেকে পাঠিয়েছি। নুসরাত কপাল কুচকালো। চোখের আকার সরু হয়ে আসলো নিমিষেই। দাঁড়িয়ে পড়ল তড়িৎ। কণ্ঠস্বর আগের মতোই রইল, এই বিষয় ছাড়া আপনার আর কোনো কথা নেই পূর্ব? না। আমি আপনাকে বিষয়টা নিয়ে কথা বলতে মানা করিনি। সমস্যা কোথায়? সমস্যা নেই কোথায়? নাহিয়ানের কণ্ঠস্বর খানিকটা উঁচুতে উঠল, তাও সামান্য মাত্রায়। বলল, আপনাকে আমি পছন্দ করি। নুসরাতের তিরিক্ষি কণ্ঠের কথা ভাসল, আমাকে জিজ্ঞেস করে আপনি আমাকে পছন্দ করেছিলেন? এর দায়ভার তো আমার না, সম্পূর্ণ আপনার। নাহিয়ান শ্বাস ফেলল, বলল, আপনি আগে বসুন নুসরাত। বসার মতো পরিস্থিতি আপনি রাখলেন কোথায় পূর্ব? নাহিয়ান সে কথার প্রত্যুত্তরে কিছুই বলল না। উঠে দাঁড়ালো। ওপাশের ব্যক্তি কিছু বোঝার আগেই চেপে ধরে চেয়ারে বসিয়ে দিল। নুসরাত চোখ পাকিয়ে শাসালো। কঠিন কণ্ঠে নিষেধাজ্ঞা করল, গায়ে হাত না দিয়ে কথা বলুন। নাহিয়ান চেয়ার সহ নুসরাতকে টেনে এনে বসালো তার পাশে। চোখ বন্ধ করে সময় নিল। তারপর তাকালো সরাসরি নুসরাতের চোখে। চোখ দুটো তাকিয়েই ছিল তার দিকে। চোখাচোখি হলো নিমিষেই, যেন জ্বালিয়েই অঙ্গার করে দেবে। নাহিয়ান সেসবের তোয়াক্কা করল না। স্পষ্ট কণ্ঠে জানালো, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার মত কি এই বিষয়ে? বিয়ের প্রস্তাবের উত্তর সেকেন্ডের ভেতরে আসলো। আমি এর আগেও এই বিষয়ে আমার মত জানিয়েছি। আমি আবারও জানতে চাইছি।
নাহিয়ানের দৃষ্টি প্রশ্নাত্মক। নুসরাত সেদিকে ফিরেও তাকালো না, বলল, আপনাকে বিয়ে করতে ইচ্ছুক নই আমি। নাহিয়ান দাঁতে দাঁত চেপে হিসিয়ে উঠল। সমস্যা কোথায় আপনার? আরশের অপেক্ষায় এখনো বসে আছেন? ওকে চান আপনি? বলুন, বলুন। নুসরাত কঠোর স্বরে নাহিয়ানের নাম ধরে ডাকল। পূর্ব, আপনি? অতি উৎসাহী কণ্ঠে নুসরাতের কথা ফুরোনোর জন্য সে তাড়া দিল। হ্যাঁ, কি? আমি খারাপ এটা বলবেন? নুসরাত মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। নাহিয়ান সতর্ক করল, আমার দিক থেকে এভাবে মুখ ফিরাবেন না নুসরাত, আমি এই বিষয়টা সহ্য করতে পারি না। নাহিয়ান থামল সেকেন্ড কয়েকের জন্য। নুসরাতকে জিজ্ঞেস করল, আপনাকে আমি গত 6 বছরে কতবার বিয়ের প্রস্তাব দিয়েছি? আপনার কাছে তার হিসাব আছে? নুসরাত সে কথারও উত্তর দিল না, মুখ ঘুরিয়ে রাখলো অন্যদিকে। নাহিয়ানে বলল, 494 বার। এটা আপনার কাছে কম মনে হচ্ছে? আর কতবার আপনি আমাকে ফিরিয়ে দিবেন? দেয়ালে এতবার মাথা ঠুকলে তো দেয়ালে এক চিলত ফাটলের সৃষ্টি হয়। আপনার মনে আমার জন্য হলো না একটুও? সিমেন্টের মতো একটা জায়গায় অটল থাকা শক্ত নুসরাতের উত্তর আসলো, না। নাহিয়ান কিছু বলার ভাষা খুঁজে পেল না। টেবিলের উপর হাত ঠেকিয়ে বসে রইল অনেকক্ষণ। নুসরাত সেই যে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আর ফিরে তাকায়নি। ট্রান্সপারেন্ট গ্লাসের ওপাশে চেয়ে আছে। বহু পূর্বেকার অর্ডার ওয়েটার এনে রেখে গেল টেবিলের উপর। গোলাপি রঙের অতিরিক্ত হুইপ ক্রিম দিয়ে তৈরি এক টুকরো কেক। নাহিয়ান ঠেলে দিল নুসরাতের দিকে, মৃদু আওয়াজ করে বলল, নিন, খান। নাহিয়ানের ডাকে চোখের পলক ঘুরল না। সে চেয়ে রইল বিকেলের শেষ আলোর দিকে। আবারও লোকটার স্বর ভেসে এলো, খাবারের উপর রাগ করতে নেই, খান। খাবো না। খেয়ে ফেলুন নুসরাত, আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন? আমি কোথায় দিলাম? আপনি দিচ্ছেন না। প্রশ্ন শেষ করে নাহিয়ান শ্লেষাত্মক ভঙ্গিতে অট্টস্বরে হেসে উঠল। নুসরাতের থেকে উত্তর আসলো সেকেন্ডের ভেতর, না, আপনি নিজ উদ্যোগে তা নিজের করে নিচ্ছেন। যান, সব দায়ভার আমার, এবার খেয়ে ফেলুন। নুসরাত 2 হাত টেবিলের উপর রেখে নাহিয়ানের দিকে তাকালো। মলিন চোখ দুটোর দিকে তাকিয়ে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, আপনার জন্য আমার কষ্ট হয় পূর্ব। কেন আমার মতো একটা মেয়ের পিছু নিয়েছেন? এখনো সময় আছে। ভালো একটা মেয়ে বিয়ে করে সুন্দর জীবনযাপন শুরু করুন। সম্ভব না। নুসরাত অতিরিক্ত হুইপড ক্রিম মিশ্রিত কেকটা নিচ্ছে না দেখে নাহিয়ান বলল, পেস্ট্রি না খেলে আমি খাইয়ে দিব। আপনি নিশ্চয়ই সেটা পছন্দ করবেন না? নুসরাত কথা বাড়ালো না। চামচ দিয়ে পেস্ট্রির একটু একটু মুখে ঢুকালো। বলল, ভদ্রলোক হয়ে উঠুন, খারাপ কাজ ছেড়ে দিন। নুসরাত আরও কিছু বলবে, তার কথা কেটে দিল নাহিয়ান। বলল, ছেড়ে দিব খারাপ কাজ, সব ছেড়ে দিব। আপনি যা বলবেন তাই করব। কিন্তু? নুসরাত শুধালো, কিন্তু কি? আমার হয়ে যান, আপনার জন্য আমি সব ছেড়ে দিব। আমাকে বিয়ে করে ফেলুন। নুসরাত হাসল ঠোঁট বাঁকিয়ে। আগের তুলনায় কিছুটা স্বাস্থ্য ভালো হওয়ায় গালটা ফুলে উঠল। নাহিয়ানের কাছে দেখতে আকর্ষণীয় লাগলো। বিয়ে করব কিভাবে বলুন পূর্ব? আমি তো বিবাহিত। আপনার ডিভোর্স হয়ে গেছে। তবুও খারাপ দেখায় না? একজন ছেড়ে যেতে আরেকজন ঘাড়ের উপর চড়ে বসা। আমার কাছে বিষয়টা লজ্জাজনক মনে হয়। বিয়ে করা কোনো জরুরি ফ্যাক্ট না আমার কাছে। বিয়ে করে লাভ কি? নাহিয়ান দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। বলল, বিয়ে করা আপনার কাছে জরুরি ফ্যাক্ট না নুসরাত? সমাজে ডিভোর্সি নারীদের মানুষ সহজ চোখে নেয় না। এই বিষয়ে আমার একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। যেহেতু আমার নারীবাদী মন সংগ্রাম করছে এই বিষয়ে কথা বলতে, তাই শর্ট করে একটা কথা বলি। ডিভোর্সি নারীদের যেহেতু সমাজ সহজ চোখে নিবে না, তাহলে পুরুষকে কেন নিবে? দুজনকেই সমান চোখে দেখা উচিত। কিন্তু এমন হয় না আমাদের সোসাইটিতে। তারা শুধু মেয়েটাকে এর দায়ভার দেয়, ছেলেটাকে দেয় না। প্রকৃতপক্ষে দুজনেই সমান দোষী। কথা শেষ করে নুসরাত হাতের ঘড়ির দিকে তাকায় সময় নিয়ে। সন্ধ্যা 6টা বাজে। বাইরে সাঁঝ নেমেছে অনেক পূর্বে। ব্রু দুটো কুঁচকে যায়। এত তাড়াতাড়ি এত সময় কিভাবে গেল ভেবে। চলে যাওয়ার সময় হয়ে এসেছে ভেবে উঠে দাঁড়ায় সে। নিজের হান্টার গ্রিন কালার হ্যান্ডব্যাগটা তুলে নেয় হাতে। চোখের চশমা চোখে এঁটে নিয়ে নাহিয়ানের দিকে তাকায়। বলে, আমার কাছে যদি আরেকটু সময় থাকতো তাহলে এই বিষয় নিয়ে দীর্ঘ আলাপে বসতাম। আজ উঠি তাহলে, অনেক দেরি হয়ে গেছে। কথা শেষে ওয়েটারকে ডাক দেয় সে। এক্সকিউজ মি। ওয়েটার এগিয়ে আসতেই নুসরাত কার্ড এগিয়ে দিল। নাহিয়ান বাধা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। তা খাটল না নুসরাতের উপর। সে চোখ পাকিয়ে বলল, আজ আমার পক্ষ থেকে ট্রিট। কিছু খেতে চাইলে অর্ডার করে ফেলুন, ছটপট। নুসরাত নাসিরের পক্ষ থেকে এরূপ অফার আসে খুব কমই। আমি খুবই টাকার বিষয় হিসেবে। নাহিয়ান দুপাশে মাথা দোলালো। সে কিছুই অর্ডার করবে না বলে শুধালো, আমার প্রস্তাবের উত্তর কি? ঠোঁট এলিয়ে হেসে মুখ ফিরিয়ে নিল। পিওএস মেশিনে কার্ড দেওয়ার আগেই ওয়েটার জানালো, ম্যাম, বিল পে করা হয়ে গেছে।
আপনাকে পে করা লাগবে না। নুসরাত কথা বাড়ালো না, হ্যান্ডব্যাগ বগল দাবা করে এগুলো সামনে। পিছু থেকে নাহিয়ানের তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। মার্বেল টাইলসে ঘর্ষণ তোলা দুই লুই লিভনের স্টিলেটোর শব্দ হারিয়ে গেল বাতাসের সাথে, তার সাথে মিলিয়ে গেল নুসরাত নাসিরের গায়ের সুগন্ধি। তখনই চারিদিক থেকে ভেসে আসলো মাগরিবের আজান। নাহিয়ান হাসলো। এই তো শেষ দেখা ছিল তাদের। সেদিনের দেখাটা আরেকটু দীর্ঘ হলে মন্দ হতো কি? হতো না। নুসরাত নাসির বেঁচে থাকলে কি পৃথিবীর অবসান ঘটল না? তাহলে কেন নুসরাত নাসির হারিয়ে গেল? নাহিয়ানের সে প্রশ্ন তার মনের ভেতরে রয়ে গেল, উত্তর আসে না। ফজরের আজানের শব্দ আসলো তার মধ্যেই। উঠে বসলো সে শক্ত খাটিয়াটা থেকে। ছোটখাটো জানালার ওপাশে কয়েকটা গাছ দেখা যাচ্ছে। গাছের পাতার ফাঁক দিয়ে তারারা উঁকি দিচ্ছে, যেন উজ্জ্বল নক্ষত্রগুলো মিটমিটিয়ে হাসছে। দিনের আলো ফুটে যাবে কিছুক্ষণের মধ্যেই। নাহিয়ান উজ্জ্বল নক্ষত্রের দিকে তাকিয়ে রইল সময় নিয়ে। দেখতে সেগুলো কোনো প্রজ্জ্বলমান দীপ্তের মতো লাগছে। চার দেয়ালের আড়ালে থাকা শিকের মধ্য দিয়ে সেই উজ্জ্বল নক্ষত্রগুলো দেখতে দেখতে নাহিয়ানের মনের কোণে কারোর চোখের কথা মনে পড়ল। উজ্জ্বল নক্ষত্রের মতোই সেই চোখগুলো। অন্ধকারে দেখলে মনে হয় কুচকুচে কালো মণি, আর আলোর ছটা পড়লে মনে হয় সামান্য বাদামি। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল উপরের দিকে, ঠোঁটে হাসির ছটা। সামনে দেখতে পেল এক ঝলক নুসরাত নাসিরের। সে ঠোঁট এলিয়ে হাসল। আজকাল এমন বিভ্রম একাধিকবার হয়। হাঁটতে বসতে সে দেখতে পায় মেয়েটার মুখ। এত আকর্ষণীয় ঠেকে চেহারাটা শব্দে বয়ান করা ভীষণ মুশকিল। হাজার স্মৃতি মনে করা নাড়ল। এই তো সেদিন তার আর নুসরাত নাসিরের দেখা হয়েছিল। এই সেদিনই তো তাদের আলাপ হয়েছিল। এই তো সব হলো সেদিন। বোঝার জো নেই এত তাড়াতাড়ি 5টা বছর কেটে গেছে চোখের পলকে। সময় এত তাড়াতাড়ি কেন কেটে যায়? সময় না কাটলে তো এত তাড়াতাড়ি নুসরাত নাসির পাড়ি জমাতো না ওপারে। হাতটা তুলে চোখের উপর রাখতেই নাহিয়ানের অনুভূতি হলো তার চোখ দিয়ে পানি পড়ছে। ঠোঁট ছিঁড়ে আচানক বেরিয়ে আসলো শ্লেষ মিশ্রিত হাসি। হা হা করে হেসে উঠল বহুদিন পর, পাগলের মতো বিড়বিড় করে উঠল, নুসরাত নাসির, নুসরাত নাসির, আমার অপ্রিয় নুসরাত নাসির। আপনি যেতে যেতে আমার কারাবাস নিশ্চিত করে চলে গেলেন। আপনি আমাকে ধ্বংস করে দিলেন, আর আমি সেই ধ্বংসের এক মুঠো ছাই আপনার হাতে তুলে দিতে তৎপর হয়ে বসে আছি। আপনার আমার দেখাটাকে সৃষ্টিকর্তা আমাকে ধ্বংস করার জন্য করিয়েছিলেন? নাহিয়ান থামলো, পাগলের মতো হাসতে হাসতে আকাশের দিকে তাকালো। সেদিকে তাকিয়ে থেকে রবের উদ্দেশ্যে বলল, আই লাভ ইউ আল্লাহ, আই লাভ ইউ। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আপনি যদি আমাকে সৃষ্টি না করতেন, আমাকে জন্ম নেওয়ার সুযোগ না দিতেন, তাহলে আমি আপনার এত সুন্দর সৃষ্টির দেখা পেতাম কিভাবে? আপনি বলুন। ইউ আর বেস্ট প্ল্যানার আল্লাহ। আই লাভ ইউ। নাহিয়ান ঠান্ডা পানি দিয়ে অজু পড়ল সময় নিয়ে। পায়ে পানি ঢাললো, পশ্চিমের দিকে মুখ করে দাঁড়ালো। ঠোঁটে কিঞ্চিত হাসি তার। দীর্ঘ সময় নিয়ে সে সূরা পাঠ করলো। রুকু সিজদাহে যেতেই ডুকরে কেঁদে উঠল। চোখ থেকে টপ টপ করে ঠান্ডা মেঝেতে পড়লো পানি। নাহিয়ানের ফিসফিস করে কথার আওয়াজ বেশি এলো, নুসরাত নাসির কেন আমার হলো না? ওকে না পাওয়ার আক্ষেপ আমি কিভাবে মিটাবো? আপনি বলুন। নাহিয়ানের আক্ষেপ মিশ্রিত করুণ সেই স্বর ভোরের শীতলতার সাথে মিশে গেল। সে জানতে পারল না যার জন্য সে এই কারাবাস গ্রহণ করেছে, যার জন্য এই বিভ্রমে তার দিন কাটছে, যার জন্য সে ধ্বংস হওয়ার পথে, সেই নুসরাত নাসির বেঁচে আছে, নিজের ঘরে আছে, নিজের বিবাহিত জীবন সুখে কাটাচ্ছে। নাহিয়ান আবরার পূর্ব কোনো কিছুরই ঘুণাক্ষরেও টের পেল না। আহ, অবশেষে শুনতে পেলেন প্রিয় প্রণয়িনী সিজন 2 থেকে পর্ব 63। লিখেছেন নাবিলা সৈয়দ। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।